আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নবম শ্রেণীতে আসছো নতুন কারিকুলামে, তোমরা জানো বা জেনে থাকবে যে আমার চ্যানেলে আমি চেষ্টা করছি নিয়মিতভাবে তোমাদের আপাতত বিজ্ঞান বিষয় নিয়ে কাজ করতেছি। বিজ্ঞান বিষয়ের প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ অর্থাৎ প্রতিটি টপিক একদম বিস্তারিতভাবে খুব সহজভাবে বোঝানোর এর ধারাবাহিকতায় আজকে আমি আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ তাপমাত্রা এবং তাপ। এই অধ্যায়ের কয়েকটি টপিক আমি এখানে টপিকগুলো লিখে রেখেছি, তো অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে, কারণ ভিডিওটিতে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব সব থেকে সহজভাবে তোমরা ক্লাসটি করলেই বুঝে যাবে ব্যাপারটা কত সহজ। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট না করলেই নয়, তোমরা যারা আমার চ্যানেলে নতুন অথবা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখতে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই যে তাপমাত্রা ও তাপ, এই অধ্যায়টির প্রথম টপিকের নামই হচ্ছে তাপ। তাহলে তাপ বিষয়টা কি, আমি একটু বাস্তবিক উদাহরণ দেই। বাস্তব কিছু উদাহরণ দিলে তোমাদের তাপ বিষয়টা বুঝাইতে অনেক সহজ হয়ে যাবে। দেখো, আমরা রান্না করি, অর্থাৎ রান্না করতে গেলে আমাদের কি লাগে? তাপ লাগে। চা বা কফি খাওয়ার জন্য আমরা পানি গরম করি, এখানেও তাপ লাগে। এরপর কাপড় ধুয়ে সেটা শুকাতে দেওয়ার জন্য আমরা কিন্তু রোদে শুকাতে দেই, অর্থাৎ এখানেও কিন্তু তাপের দরকার। আবার খেয়াল করো, আমরা একটু ব্যক্তিগতভাবে নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করার জন্য আমরা অনেক সময় কি করি, বেশি অর্থাৎ রোদের সময় এটা বেশি হয়ে থাকে, রোদের সময় নিজেকে একটু বেশি রোদ থেকে ছায়ার দিকে নেই। এরপরে আমরা কি করতে পারি, যে এই যে শীতকালে নিজেকে একটু গরম রাখার জন্য অনেক ধরনের কাপড় পরিধান করি। আবার খেয়াল করে দেখো, এই যে রোদের সময় অধিক পরিমাণ রোদ, যখন প্রচন্ড রোদ, তখন আমরা চেষ্টা করি কালো কাপড় এড়িয়ে চলতে, কারণ তোমরা জানো যে কালো কাপড়ের তাপ শোষণ ক্ষমতা বেশি, তার কারণে সে তাড়াতাড়ি তাপ শোষণ করতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমি উদাহরণগুলো বললাম, এই উদাহরণগুলো প্রত্যেকটাতেই কিন্তু তাপের ব্যাপার জড়িয়ে আছে। এই তালিকাটা আমরা চাইলে আরো অনেক লম্বা করতে পারতাম, কিন্তু আমরা একটু সহজে বুঝবার চেষ্টা করব অল্প কিছু উদাহরণের মাধ্যমে। তাহলে তাপ বিষয়টা কি সহজভাবে মনে রাখবা। তাপ বিষয়টা হচ্ছে এক প্রকার শক্তি। তাপ বিষয়টা কি? এক প্রকার শক্তি। এখন এই যে তাপ আসলে বিষয়টা কি মনে রাখবা, যা আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়। তাপ হচ্ছে কি? আমাদের ঠান্ডা অথবা গরমের অনুভূতি জাগায়। এই ব্যাপারটা আমরা একটু আরো ক্লিয়ার হওয়ার জন্য এরকম একটা উদাহরণ দিতে পারি। সেটা হচ্ছে, ধরে নাও একটা বালতি, তিনটা বালতি নিবা। তিনটা বালতিতে একটা বালতিতে থাকবে গরম পানি, যদিও যেটা তোমার হাতে সহ্য করতে পারে এমন গরম পানি। আরেকটা বালতিতে নিব একদম ঠান্ডা পানি, আরেকটা বালতিতে নিব কুসুম গরম পানি, অর্থাৎ খুবই সামান্য পরিমাণে গরম পানি। এখন একটা বালতিতে, যে বালতিতে গরম পানি আছে, সেই বালতিতে এক হাত ডুবিয়ে দিব, আর এক হাত একদম ঠান্ডা পানিতে ডুবিয়ে দিব। একই সাথে কিছুক্ষণ ডুবিয়ে রাখার পরে দুটো হাত একই সাথে তুলে আমি যদি কুসুম গরম পানির মধ্যে ধরি, তাহলেই কিন্তু খেয়াল করে দেখো আমার কি অনুভব হবে। আমার যে হাত বেশি গরম পানিতে ছিল, সেই হাত যখন কুসুম গরম পানির ভিতরে দিব, তখন কিন্তু সেই হাতে ঠান্ডা অনুভব করব। আবার যে হাতটা আমার ঠান্ডা পানির ভিতরে ছিল, সেই হাতে কিন্তু এবার একটু গরম অনুভব করব। ব্যাপারটা খেয়াল করো, এই জিনিসটাই হচ্ছে তাপ, যা আমাদের কি করতেছে, ঠান্ডা বা গরমের অনুভূতি জাগাচ্ছে। তার মানে তাপ ব্যাপারটা কি, যে এক প্রকার শক্তি যা আমাদের ঠান্ডা অথবা গরমের অনুভূতি জাগায়। শিক্ষার্থী বন্ধুরা, তাপ বিষয়টা কি তোমরা নিশ্চয়ই এবার বুঝে গেছো। এরপরে দেখো তাপ সঞ্চালন। তো তাপ সঞ্চালন ব্যাপারটা বুঝতে হলে তোমাদের বইয়ে তিনটা টপিক দেওয়া আছে। সেটা হচ্ছে তাপের পরিবহন, তাপের পরিচলন, আর হচ্ছে তাপের বিকিরণ। পরিবহন, পরিচলন এবং বিকিরণ। দেখো তাপের পরিবহন ব্যাপারটা কেমন, তাহলে তোমাদের বলা হচ্ছে যে তাপের পরিবহন ব্যাপারটা এরকম অনেকটা। ধরে নাও একটা কঠিন পদার্থ এবং একটি তরল পদার্থ। একটা জিনিস মনে রাখবা, তরল পদার্থের অণুগুলো সবসময় এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটোছুটি করে, আর কঠিন পদার্থের অণুগুলো তাদের নিজের জায়গাতে থাকে কিন্তু সবসময় কাঁপতে থাকে। প্রত্যেকটি কঠিন পদার্থের ক্ষেত্রে এবং প্রত্যেকটি তরল পদার্থের ক্ষেত্রেই অণুগুলো ছুটে থাকে। তাহলে এবার একটু খেয়াল করো পরিবহন ব্যাপারটা কেমন। আমরা যদি একটা কঠিন পদার্থের এক প্রান্তে তাপ দেই, তাহলে সেই তাপ কিন্তু অপর প্রান্তে চলে আসে। এই ব্যাপারটা কিন্তু তাপের পরিবহন। আসলে এই যে তাপটা, ধরে নাও এটা একটা লোহার খণ্ড বা লোহা,
তাহলে আমি যদি এই প্রান্তে তাপ দেই তাহলে এই প্রান্তে কিন্তু আমি ধরে থাকতে পারবো না হাত দিয়ে। কেন ধরে থাকতে পারবো না? কারণ এই প্রান্তে কিন্তু তাপটা চলে আসবে। তো তাপটা এই প্রান্ত আমি দিচ্ছি, কিন্তু এই প্রান্তে কিভাবে চলে আসলো? এই ব্যাপারটাই হচ্ছে তাপের পরিবহন। এবার একটু খেয়াল করো, আমি যদি যে প্রান্তে তাপটা দিচ্ছি সেই প্রান্তের কণাগুলো যেহেতু সবসময় কম্পমান অবস্থায় আছে কঠিন পদার্থের ক্ষেত্রে, তাহলে সে কাঁপতে কাঁপতে তার পাশের কণাকে তাপ সঞ্চালন করে, সেও কাঁপতে কাঁপতে তার পাশের কণাকে তাপ সঞ্চালন করে। এভাবে পুরো তোমার হচ্ছে লোহা জুড়ে শেষ মাথা পর্যন্ত এরকম করে পরিবাহিত হয়। এটা কিন্তু তাপের পরিবহন। আবার যদি আমরা তরল পদার্থের ক্ষেত্রে বলি, তাহলে তরল পদার্থের ক্ষেত্রে অণুগুলো যেহেতু সবসময় এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটোছুটি করতেছে, তাহলে ছুটোছুটি করতে গিয়ে তাদের এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটোছুটি করতে গিয়ে এই যে নিজেদের মধ্যে একটা ঘর্ষণের সৃষ্টি হয়, যার ফলে এখান থেকে কিন্তু তাপের উৎপত্তি হয়। এবং সে যখন উত্তপ্ত হয়, উত্তপ্ত কণা যখন আরেক পাশে ছুটে যেতে চেষ্টা করে, তখন কিন্তু সেই জায়গাটাকে উত্তপ্ত করে দেয়। এভাবে কিন্তু তাপের পরিবহনটা ঘটে থাকে বা তাপটা প্রবাহিত হতে থাকে। তো এরপরে দেখো তোমাদের টপিকটা হচ্ছে তাপের পরিচলন। পরিচলন ব্যাপারটা হচ্ছে যদি কোনো তরল পদার্থ কিংবা গ্যাসীয় পদার্থকে তাপ প্রদান করা হয়, তাহলে কিন্তু তার ঘনত্ব কমতে থাকে। তার ঘনত্ব কমতে থাকে ব্যাপারটা কেমন? অর্থাৎ এই যে ব্যাপারটা একটু ভালো মতো বুঝবার চেষ্টা করো। ধরো আমরা যে দুধে যখন জাল দেই, দুধে যখন তাপ প্রদান করি, তখন কি হয়? দুধ কিন্তু একটু পরে ফুলে ফেপে অনেক তোমার হচ্ছে পুরো পাতিল পর্যন্ত একদম ভরে ওঠে। তাহলে কি আসলে কি তোমার পুরো পাতিল পর্যন্ত দুধ ছিল? না। ব্যাপারটা কেমন একটু বুঝবার চেষ্টা করো। এই ব্যাপারটা আসলে এভাবে ঘটতেছে, অর্থাৎ আমাদের নিচে যখন তাপ প্রয়োগ করা হচ্ছে, তখন নিচের অণুগুলো অনেক বেশি উত্তপ্ত হচ্ছে। আর আমি তোমাদের একটু আগে বলে দিলাম, যেহেতু তরল পদার্থ বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কণাগুলো খুব দ্রুত ছুটোছুটি করে, যার কারণে ওই জায়গার কণাগুলো ছুটোছুটি করতে গিয়ে অর্থাৎ তারা ফুলে ফেপে উঠে উপরের দিকে ওঠার চেষ্টা করে। আর যখন উপরের দিকে উঠতে চেষ্টা করে, তখন উপরের অণুগুলোর সংস্পর্শে এসে উপরের অণুগুলোকে উত্তপ্ত করে ফেলে বা তাপ প্রদান করে ফেলে। এভাবেই কিন্তু পুরো তোমার হচ্ছে পাতিলের, আমরা যদি দুধের কথা বলি, তাহলে দুধটা কিন্তু গরম হয়ে যায় বা উত্তপ্ত হয়ে যায়। আবার যদি পানির ক্ষেত্রে বলি, পানির ক্ষেত্রেও সেম একই ঘটনা ঘটে। পানি যখন যত বেশি জাল দেয়া হয়, তাপ দেয়া হয়, তত পানি কিন্তু তোমার হচ্ছে উতাল পাতাল শুরু করে দিয়ে, অর্থাৎ দেখা যাচ্ছে যে উপরের দিকে উঠতে শুরু করে দেয়। অর্থাৎ তাদের ঘনত্ব কমতে থাকে। আর যখন ঘনত্ব কমতে থাকে এবং জায়গা বেশি লাগে, তো ঘনত্ব যত কমে যাবে তাদের কিন্তু বেশি পরিমাণ জায়গা লাগবে। সাধারণ অবস্থায় পানি বা দুধ যতটুকু থাকে, তাপ দেওয়ার ফলে তারা কিন্তু উপরের দিকে ফুলে ফেপে উঠে একটু বেশি পরিমাণে জায়গা দখল করে। তাহলে এই যে ব্যাপারটা আমি বললাম, এই ব্যাপারটাই হচ্ছে তাপের পরিচলন। এরপরে দেখো তাপের বিকিরণ ব্যাপারটা কেমন। তো মনে রাখবা, বিকিরণ ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম বাস্তবিক জিনিস। সেটা হচ্ছে যে এই যে আমরা যেভাবে কোনো একটা বস্তুকে তাপ দিচ্ছি, সেই বস্তু উত্তপ্ত হচ্ছে, বা আমরা তাপের হাত থেকে বাঁচতে নিজেকে রক্ষা করতেছি। আবার আমরা এই যে আগুন দিয়ে যে তাপটা দিচ্ছি, এই ধরনের তাপগুলো না। তাহলে বিকিরণটা কেমন? বিকিরণটা হচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবে আমরা বলতে পারি, এই যে সূর্য থেকে পৃথিবী আমাদের কত দূরে আছি, আমরা সূর্য থেকে পৃথিবীতে অনেক দূরে আছি, অনেক দূরে আছি। এত দূরে থাকার পরও আমরা কিন্তু সেই সূর্যের তাপটা এখানে পেয়ে থাকি। পেয়ে যাই কিভাবে পাই? এই ব্যাপারটাই হচ্ছে তাপের বিকিরণ। কারণ সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে বিকিরণ পদ্ধতিতে। তাহলে বিকিরণ পদ্ধতিটা কি? বিকিরণ পদ্ধতিটা হচ্ছে একটা অতি বেগুনি রশ্মি বা একটা রশ্মি, তাপ রশ্মি আকারে ওই সূর্য থেকে পৃথিবীতে আসে। আর এই জিনিসটাকে, এই যে রশ্মি আকারে তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হওয়ার ব্যাপারটাকে বলা হয় তাপের বিকিরণ। এরপরে খেয়াল করো বন্ধুরা, তোমাদের একেবারে টপিকটা হচ্ছে কি আপেক্ষিক তাপ। তো আপেক্ষিক তাপ ব্যাপারটা কেমন? আপেক্ষিক তাপ একটু খেয়াল করে দেখো। আপেক্ষিক তাপ বিষয়টা হচ্ছে এরকম, মনে রাখবা, কোনো একটা পদার্থের ভিতরে আমরা যদি আপেক্ষিক তাপের সংজ্ঞাটা বলতে চাই, তাহলে সংজ্ঞাটা হবে এরকম যে 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা, 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, সেটাকে আমরা বলবো হচ্ছে আপেক্ষিক তাপ। এখানে আরেকটা টপিক তোমাদের বললে ভালো হয়, সেটা হচ্ছে তাপ ধারণ ক্ষমতা। তাপ ধারণ ক্ষমতা কি? মনে রাখবা, তাপ ধারণ ক্ষমতা হচ্ছে যে কোনো ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়। দুইটার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। তাপ ধারণ ক্ষমতা হচ্ছে যে কোনো পরিমাণের বস্তু তার
তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করব। আর আপেক্ষিক তাপটা কি? 1 কেজি ভরের বস্তু, 1 কেজি ভরের বস্তু তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করব। তাহলে সেই জিনিসটাকে আমরা বলবো কি? আপেক্ষিক তাপ। তাহলে আপেক্ষিক তাপ ব্যাপারটা আসলে কেমন খেয়াল করো, মনে রাখবা যার আপেক্ষিক তাপ যত বেশি হবে, যার আপেক্ষিক তাপ যত বেশি হবে সে কিন্তু তত তাড়াতাড়ি উত্তপ্ত হতে পারবে না। ব্যাপারটা কেমন মনে রাখবা, আমরা যদি সমপরিমাণ পানি নেই, ধরে নাও যে একটা পাতিলে 1 কেজি পরিমাণ পানি নিলাম এবং 1 কেজি পরিমাণ লোহা নিলাম, সাপোজ লোহা নিলাম। এখন ব্যাপারটা হচ্ছে আমরা যদি ওই পানিকে ধরে নিলাম যে পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করব, তো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করতে গেলে আমাদের যতক্ষণ সময় ধরে তাপমাত্রা দিতে হবে, আমাদের এই যে লোহার ক্ষেত্রে কি হবে যে ওই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করতে আমার কিন্তু এত বেশি পরিমাণ সময় লাগবে না। কেন লাগবে না? কারণ দুইটা পদার্থের আপেক্ষিক তাপ অন্য। অর্থাৎ তোমার পানির ক্ষেত্রে আপেক্ষিক তাপের পরিমাণ বেশি, যার কারণে এর হচ্ছে কি তোমার হচ্ছে সময়টাও লাগবে বেশি, সমপরিমাণ তাপমাত্রা পাইতে সময়টাও লাগবে বেশি। আর যার আপেক্ষিক তাপের পরিমাণ কম তার কি সময়টাও লাগবে কম। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আপেক্ষিক তাপ ব্যাপারটা তোমাদের একটু সূত্র দিয়ে আসলে বোঝানো নাই তোমাদের বইটাতে, যার কারণে আমরা সূত্রের দিকে যাচ্ছি না। তাহলে আপেক্ষিক তাপ ব্যাপারটা কি সেটা কিন্তু তোমরা নিশ্চয়ই বুঝে যাওয়ার কথা। এবার আমরা আলোচনা করব তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটা হচ্ছে তাপের প্রবাহ। তো তাপের প্রবাহ ব্যাপারটা কি একটু খেয়াল করো তোমরা। যদি আমরা দুইটা বস্তুকে ধরে নাও, এরকম একটা ব্যাপার যে একটা বস্তু অনেক বেশি উত্তপ্ত আর একটা বস্তু ঠান্ডা, অনেক বেশি উত্তপ্ত যে বস্তুটা আর একটা বস্তু হলো ঠান্ডা, এই দুইটা বস্তুকে যদি আমি পরস্পর তাপীয় সংস্পর্শে আনি, ব্যাপারটা কেমন অনেকটা হচ্ছে এরকম। দেখো আমি ধরে নিলাম এই একটা মার্কার যেটা অনেক বেশি উত্তপ্ত আর এই একটা মার্কার যেটা অনেক ঠান্ডা। এখন আমরা যদি এই দুইটা বস্তুকে একত্রে করি বা একসঙ্গে যুক্ত করি, তাহলে খেয়াল করে দেখবা এই যে মার্কারটা যেটা অনেক বেশি উত্তপ্ত সে কিন্তু তাপ হারাবে। মনে রাখবা এই বস্তুটা কিন্তু তাপ হারাবে, আর যে বস্তুটা ঠান্ডা আছে সেই বস্তুটা তাপ গ্রহণ করবে। খেয়াল করো, এই বস্তুটা অনেক বেশি উত্তপ্ত ছিল, এই বস্তুটা তাপ হারাবে, আর এই বস্তুটা ঠান্ডা ছিল, এই বস্তুটা তাপ গ্রহণ করবে। কতক্ষণ পর্যন্ত এই কাজটা চলবে? যতক্ষণ পর্যন্ত দুইটা বস্তু সমান তাপমাত্রা না হয়েছে। অর্থাৎ ব্যাপারটা কেমন, ধরে নাও এটা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত আছে আর এটা ধরো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে। তাহলে এই দুইটা বস্তুকে যদি আমরা পরস্পর সংস্পর্শে নিয়ে আসি, তাহলে খেয়াল করবা এই দুইটা বস্তুর মধ্যে কিন্তু তাপের আদান প্রদান ঘটবে। অর্থাৎ এই বস্তুটা থেকে তাপ প্রদান ঘটবে, অর্থাৎ সে তাপ দিবে আর সেই তাপটা এই বস্তুটা গ্রহণ করবে। এই বস্তুটা কতক্ষণ পর্যন্ত তাপমাত্রা হারাবে? যতক্ষণ পর্যন্ত এই বস্তুর তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসে না হয়েছে। আর এই বস্তুটা তাপ শোষণ করবে কতক্ষণ পর্যন্ত বা গ্রহণ করবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত এই বস্তুর তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস না হয়েছে। তাহলে এই যে দুইটা বস্তু তাপমাত্রা যতক্ষণ পর্যন্ত সমান না হবে ততক্ষণ পর্যন্ত এদের মধ্যে তাপ, এই যে যেটা বেশি উত্তপ্ত সেই বস্তু থেকে কম উত্তপ্ত বস্তুতে তাপ প্রদান ঘটবে। এই ব্যাপারটাই হচ্ছে তাপের প্রবাহ। অর্থাৎ তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই টপিকগুলো নিয়ে আমি খুব সুন্দরভাবে একটু বোঝানোর চেষ্টা করলাম। তোমরা বুঝেছো কিনা সেটা আমাকে কমেন্টসে জানিও। যদিও এই ব্যাপারটা হচ্ছে অনেকগুলো বাংলা লেখা, তোমরা চাইলে এগুলো নিজে পড়েও নিয়েও বুঝতে পারো, তবুও আমি চেষ্টা করলাম একটু সহজভাবে বোঝানোর। তবে তোমাদের কাছে ক্লাসটি কেমন লাগলো সেটা কমেন্টসে জানিও। যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।